ওসমান হাদির উপর হামলার পর প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে। যেসব প্রশ্নের উত্তর আমি এখনও খুঁজে ফিরছি, বিভিন্ন গণমাধ্যমে চোখ রাখছি, একই সাথে ডিএমপি কি ব্রিফ করছে বলছে সেগুলো জানার চেষ্টা করছি। তো প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত হচ্ছে যে ওসমান হাদিকে যে বন্দুকটি দিয়ে বা যে অস্ত্রটি ব্যবহার করে গুলি করা হয়েছে সেই গুলিটি আসলে কোন অস্ত্রের, সেই গুলি থেকে কি ধরনের ক্ষতি হয়, কতটুকু গর্ত হয়েছে, এই জিনিসগুলো জানা খুব আমি মনে করি প্রয়োজন। কারণ এটা নিশ্চিতভাবে যে ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে হত্যা চেষ্টার উদ্দেশ্যে, এবং এটা একটা রাজনৈতিক আসপেক্ট আছে। বিষয়টা এমন না যে ছিনতাইকারী মনে করছে যে ওসমান হাদিকে আটকে ছিনতাই করতে চাইছে, টাকা দেয়নি তাই। মানে অন্তত সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেটা মনে হয় না যে এটা যে একটা হত্যা চেষ্টা এবং রাজনৈতিক, সে বিষয়টা মোটামুটি নিশ্চিত। এখন মোটিভটা কি, কারা এটা করলো, কি উদ্দেশ্য করলো, কারা লাভবান হবে, মানে কেউ না কেউ তো অবশ্যই লাভবান হতে চেয়েছে, সেই উদ্দেশ্যে আসলে এই হত্যা চেষ্টাটা। তো সেই উদ্দেশ্যটা বুঝতে পারা, কারা আছে এর পেছনে, এটা জানার চেষ্টা করি। এবং সব থেকে আমার কাছে মিস্ট্রি এখন পর্যন্ত যেটা মনে হয়েছে, আমি ফুটেজটা বারবার দেখলাম, জুম করে দেখলাম, স্লো করে দেখলাম, বোঝার চেষ্টা করলাম, সেটা হচ্ছে ওসমান হাদি রিকশায় ছিলেন, অটোরিকশায় ছিলেন, অটোরিকশায় বাঁ সাইডে বসেছিলেন, একটা মোটর বাইক তার পিছন দিয়ে আসছিল, সেই মোটর বাইকে দুজন ছিল, মোটর বাইকটা ছিল ডান সাইডে, এবং দুটাই চলমান রিক্সা, চলমান মোটরবাইক, সেইখান থেকে গুলি করা হলো। মোটরবাইক ছিল ডান সাইডে, ওসমান হাদি রিক্সার বাঁ সাইডে গুলি করলো, গুলিটা লাগলো তার বাঁ সাইডে। সো দ্যাট ইজ দ্য মিস্ট্রি, যে এইটা কিভাবে সম্ভব। তো এই হিসাবের অঙ্কটা নিশ্চয়ই ডিএমপি মিলিয়ে দেবে। গণমাধ্যম কর্মীদের কাজ কি, প্রশ্ন উত্থাপন করা। আমি ধরেন আমার প্রশ্নটা উত্থাপন করলাম একজন মানে থার্ড আই হিসেবে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে যে প্রশ্নগুলোই সামনে আসবে সেগুলোর উত্তর খোঁজা। এখানে শুধুমাত্র কারা হত্যা চেষ্টাটা করেছে, কারা ছিল কিলিং মিশনে জড়িত, এই অপারেশনসে কারা জড়িত ছিল সেটা বের করাই শুধু ডিএমপির কাজ না, একই সাথে পেছনের মোটিভটা খুঁজে বের করা, কারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছে, কিভাবে ব্যবহার করতে চেয়েছে সেটা বের করতে পারাও হচ্ছে ডিএমপির একটা অন্যতম কাজ বলে আমি মনে করি। তো সব কিছু মিলায় আমি আশা করি যে আমার এইসব প্রশ্নের উত্তর খুব দ্রুতই আমি পেয়ে যাব ডিএমপির কাছ থেকে, এবং একই সাথে নির্বাচন সুষ্ঠু অবাধ হোক সেই প্রত্যাশা করি, এবং আশা করি যে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বা রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য হত্যা চেষ্টার মতো ঘটনাগুলো ঘটবে না। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা, সামনের দিনগুলোতে হয়তো আমাদেরকে আরও অস্থিরতা, অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তো তারপরে প্রত্যাশা থাকবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তত নিয়ন্ত্রণে থাকবে। দেখেন, সবকিছু শেষে যদি নির্বাচনটা কোনো কারণে বানচাল হয়ে যায়, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বরাবরই অভিযোগ উঠছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারই আসলে দীর্ঘ সময় থেকে যেতে চায় ক্ষমতায়, যে কারণে নির্বাচন দিতে চায় না, এবং তারা টালবাহানা করেছে। এবং ঠিক তফসিল ঘোষণার একদিন পরই হাদির উপর এই এ ধরনের হামলা, প্রথম বোধহয় অভিযোগের তীরটা অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যায়, এবং তারা কিন্তু কখনোই গত 1.5 বছর আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ওই জায়গায় নিয়ে যেতে চায় নাই যেটা মানুষ নিরাপদ বোধ করে। যেখানে মানুষ নিরাপদ বোধ করছে না সেখানে নির্বাচন নিরাপদে উতরে যাওয়া খুব কঠিন একটা বিষয় হবে বলে আমি মনে করি। এবং দ্বিতীয় স্টেক হোল্ডারটা, আমি আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য নেম, আমার মনে হয় যে জনগণ এটা ভালো জানে যে কারা হাদিকে আক্রমণ করার মধ্যে লাভবান হতে পারে। দেখেন, খুব স্বাভাবিকভাবে হাদিকে আক্রমণ করার পরপরই মির্জা আব্বাসের দিকে আঙুলে তুলেছে কেউ কেউ। আসলে কি মির্জা আব্বাস এত বর্ষিয়ান একটা নেতা, হাদি তার এলাকায় আসলে কোনো ইম্প্যাক্ট ফেলতো না তার নির্বাচনী প্রচারণায়। তো তাহলে আসলে হাদিকে আঘাত করার মধ্য দিয়ে মির্জা আব্বাসকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে যে তৃতীয় পক্ষটা লাভবান হবার চেষ্টা করেছে, এটা আমার প্রেডিকশন, সেই হচ্ছে মূল ষড়যন্ত্রকারী।
তো দেখা যাক ডিএমপি কি বের করে তদন্তে, তবে সব তদন্তই শেষ তদন্ত না, তারপরেও কোনো কথা থাকে, তারপরে অজানা অনেক রহস্য থাকে, রহস্য দিন দিন ঘনীভূত হচ্ছে, ষড়যন্ত্র বাড়ছে। তো দেখা যাক এই ষড়যন্ত্র ভেদ করে আমরা আসলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবো নাকি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আমি ডামির ভোট হবে।